নমস্কার বন্ধুরা, আমি শিব। আমার চ্যানেল ক্রেজি হবিস্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকিদেরও অনুরোধ করব অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কী বিষয় নিয়ে হতে চলেছে। হ্যাঁ, সবার খুব পছন্দের একটা মাছ। অ্যাকোরিয়াম করব ভাবলেই সবার আগে যে মাছটার কথা মাথায় আসে সেটা হচ্ছে গোল্ডফিশ। বিগিনার বা এক্সপিরিয়েন্স ফিশ কিপার আমরা যারা আছি, আমাদের সবার কাছে খুব পছন্দের একটা মাছ হচ্ছে গোল্ডফিশ। এর যে গঠন, এই রং, এর চারিত্রিক বৈশিষ্ট্য সব প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ একটা মাছ। আর এই মাছটা রাখা খুব সহজ, এমন না যে প্রচুর আপনাকে যত্ন নিতে হবে। খুব সামান্য যত্নর প্রয়োজন এই মাছটা। খুব সামান্য যত্ন নিলেই আপনারা এই মাছটা আপনার বাড়িতে রাখতে পারবেন। অবশ্যই সঠিক যত্ন নিতে হবে, তার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবার আসি এই যে গোল্ডফিশ, এই গোল্ডফিশ এলো কোথা থেকে? গোল্ডফিশ কোথা থেকে এলো এই প্রশ্নটা মাথায় এলেই সবার আগে মাথায় আসে যে গোল্ডফিশ কি ন্যাচারাল না ম্যানমেড? গোল্ডফিশ কিন্তু ন্যাচারাল ফিশ না, গোল্ডফিশ ম্যানমেড ফিশ। ন্যাচারাল ফিশ কোনগুলো? যেগুলো আমাদের ন্যাচারাল যে ওয়াটার সোর্সগুলো আছে, যেরকম রিভার, পন্ড বা লেক, সেখানে যে নিজের থেকে যে মাছগুলো জন্মায় সেগুলোকে ন্যাচারাল ফিশ বলা হয়। আর গোল্ডফিশকে যেটা করা হয়েছে ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি হলো, কোথায় তৈরি হলো? এনশিয়েন্ট টাইমে ইস্ট এশিয়াতে এক ধরনের মাছ চাষ করা হতো খাবার জন্য। সেই মাছগুলোকে এশিয়ান কার্প বলা হয়, যেগুলো সাধারণত গ্রে আর সিলভার কালারের হতো। এই যে এশিয়ান কার্পগুলো, এগুলো ব্রিড করতে করতে এখান থেকে রেড, অরেঞ্জ আর ইয়েলো কালারের মিউটেশনগুলো বেরিয়ে আসে। এই যে ইয়েলো কালারটাকে সেই সময় চায়নাতে যে সং ডাইনেস্টি ছিল 960 এডি থেকে 1279 এডি, সেই সময় ইয়েলো কালারটাকে প্রচণ্ড ইম্পিরিয়াল একটা কালার মানা হতো। আর ইয়েলো কালারটা একমাত্র রয়্যাল যে ফ্যামিলি ছিল তারাই রাখতে পারত। এই যে ইয়েলিশ অরেঞ্জ কালার যে মাছটা, এই মাছটারই নাম দেওয়া হয়েছিল গোল্ডফিশ। যেহেতু ইয়েলো কালার গোল্ডের সঙ্গে অনেকটা কাছাকাছি, সেই কারণে গোল্ডফিশ বলা হতো। এবং সেটা শুধুমাত্র যারা রয়্যাল ফ্যামিলি তাদের কাছেই থাকতো। পরবর্তীকালে আস্তে আস্তে রয়্যাল ফ্যামিলি ছাড়াও আরও যারা সেই তখনকার যারা প্রজারা ছিল সেখানে যারা বাস করতো, তারা তাদের যে গার্ডেনের যে পন্ড, সেখানে গোল্ডফিশ পালন করা শুরু করলো। এইভাবেই গোল্ডফিশ এসছে। তারপরে মিং ডাইনেস্টির সময় 1368 থেকে 1644, সেই সময় জাপান, পর্তুগাল, ইউরোপ এইখানে গোল্ডফিশের আর কি প্রচলন ঘটে, সবাই জানতে পারে গোল্ডফিশের ব্যাপারে। তারপরে 1850 সালে নর্থ আমেরিকাতে গোল্ডফিশ ইন্ট্রোডিউস করা হয় ফার্স্ট। তো এই ছিল গোল্ডফিশের ইতিহাস। এইভাবেই গোল্ডফিশ এসছে আমাদের অ্যাকোরিয়াম হবিতে। এখন যত দিন গেছে তত আরও নতুন নতুন মিউটেশন এসছে, আরও অনেক সুন্দর সুন্দর কালার এসছে। এটাই ছিল গোল্ডফিশের ইতিহাস। আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। এবার আসি গোল্ডফিশ রাখতে গেলে কি করতে হবে, কীরকম ট্যাঙ্ক দরকার, কীরকম টেম্পারেচার, ফিল্ট্রেশন সিস্টেম, হ্যাঁ, গোল্ডফিশ কতদিন বাঁচে, কত বড় হতে পারে, এগুলো জানতে হবে। তার জন্য সবার আগে যেটা দরকার, আপনাকে তো একটা ট্যাঙ্ক নিতেই হবে। ট্যাঙ্কে যেটা করবেন, ট্যাঙ্কে জল দিয়েই সাথে সাথে মাছ ছাড়াটা উচিত না। তাতে কি হয়, মাছটা মারা যায়। কারণ কি হয়, যখনই আপনি জলটা দিচ্ছেন, জলটা মাছটা থাকার জন্য উপযোগী হচ্ছে না। জলটাকে উপযোগী করার জন্য জলটাকে আপনাকে প্রথমে সাইকেল করতে হবে। আর জলটাই মাছের আসল অ্যাটমসফিয়ার। সুতরাং জলের যদি ঠিক না থাকে তাহলে মাছ সারভাইভ করতে পারবে না। তাই জলটাকে মাছের জন্য আগে উপযোগী করে তুলতে হবে। তার জন্য আপনাদের যেটা করতে হবে, ট্যাঙ্কে জল দিলেন, ট্যাপ ওয়াটারটা ইউজ না করাই ভালো। কারণ ট্যাপ ওয়াটারের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরিন আর ক্লোরোমাইন থাকে, যেটা আমাদের জন্য তো খুব ভালো কিন্তু মাছের জন্য খুব ক্ষতিকারক। আর যদি ট্যাপ ওয়াটার ইউজ করেন তাহলে ফিশ শপ থেকে আপনারা যে অ্যান্টি ক্লোরিন পাওয়া যায় সেটা দেবেন জলের মধ্যে। জলের মধ্যে দিয়েই সাথে সাথে কিন্তু মাছ ছাড়া যাবে না।
জলটাকে অ্যাটলিস্ট 15 দিন আপনাদের ধৈর্য ধরে সাইকেল করতেই হবে। এই 15 দিনের জন্য কাজটা কি হবে, আপনারা অ্যাকুরিয়ামে জল দিলেন, জল দিয়ে অ্যান্টিক্লোরিন দিলেন, অ্যান্টিক্লোরিন দিয়ে তারপরে ফিল্টারটাকে অন করে 15 দিন ছেড়ে দিতে হবে। ফিল্টারের মধ্যে অবশ্যই মেকানিক্যাল আর বায়োলজিক্যাল যে ফিল্টার মিডিয়া আছে সেগুলো অ্যাড করতে হবে। এই মেকানিক্যাল আর বায়োলজিক্যাল ফিল্টারের মধ্যেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে। আর কমপক্ষে 15 দিন আপনাকে 24/7 ফিল্টারটা চালিয়ে রাখতে হবে। এই 15 দিনের মধ্যে মাছ কিন্তু অ্যাড করা যাবে না, একটু ধৈর্য ধরতেই হবে, ভালো কিছুর জন্য তো অপেক্ষা করতেই হয়। 15 দিন পরে আপনারা বুঝবেন কীভাবে যে জলটা রেডি হয়ে গেছে। দেখবেন জলটা একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে যখন আপনারা জলটা অ্যাড করবেন ঘোলা ঘোলা থাকবে, পরে সেটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। এই 15 দিনের মধ্যে আপনার ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে যাবে। তারপরে আপনি মাছ অ্যাড করতে পারেন। অবশ্যই তাকে ভালো করে অ্যাক্লিমেট করে তারপরে অ্যাড করবেন। অ্যাক্লিমেটেশন কী জিনিস সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এবার কথা হচ্ছে আপনারা কটা গোল্ডফিশ রাখতে পারেন। একটা 2 ফুটের ট্যাঙ্কে খুব জোর হলে 2 থেকে 4টে গোল্ডফিশ রাখাটাই ভালো, এর থেকে বেশি না রাখাটাই উচিত। যত বেশি মাছ রাখবেন তত কি হবে, তাদের স্পেস কমে যাবে, মাছটা সুইম করতে পারবে না। কারণ একটা গোল্ডফিশ ম্যাক্সিমাম 6 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, তার জন্য তাকে তার ঘোরাফেরার জন্য সঠিক জায়গা দিতে হবে। বলা হয় যে একটা 30 লিটারের ট্যাঙ্ক একটা মাছের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের অনেক সময় মনে হয় এত বড় ট্যাঙ্ক নিয়েছি, ট্যাঙ্কটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ছোট হয়তো গোল্ডফিশ কিনে এনেছেন। যদি একদম ছোট গোল্ডফিশ কেনেন তাহলে আপনারা 4 থেকে 6টা গোল্ডফিশ রাখতে পারেন, কিন্তু যত বড় হবে তত আপনাকে কিন্তু জায়গা বড় করতে হবেই, কারণ তাদের ঘোরার জন্য একটা স্বাচ্ছন্দ্য মতো জায়গা দিতে হবে। তো এটা গেল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এবার আসি ফিল্ট্রেশন সিস্টেম। ফিল্টার, জলের ফিল্টারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে প্রথমে একটা ভালো ফিল্টারে ইনভেস্ট করতে হবে। যত ভালো ফিল্টারে আপনি ইনভেস্ট করবেন তত আপনার খাটনি কমে যাবে। আর এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হয় দরকার সবারই। 3 ধরনের ফিল্টার পাওয়া যায়, এক্সটার্নাল, ইন্টারনাল আর একটা হ্যাং অন। আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার কাছে বাজেট ফ্রেন্ডলি হবে সেটা পারচেস করবেন, কিন্তু অবশ্যই ফিল্টারের মধ্যে মেকানিক্যাল আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশন যে মিডিয়াগুলো আছে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে। যত বেশি বায়োলজিক্যাল আর মেকানিক্যাল ফিল্ট্রেশন সিস্টেম থাকবে তত বেশি করে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে, আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকা মানেই ট্যাঙ্ক ভালো থাকবে। এবার আসি ট্যাঙ্কের টেম্পারেচার। গোল্ডফিশ যে নর্মাল গোল্ডফিশগুলো হয় সেগুলো 16 থেকে 22 টেম্পারেচারের মধ্যে সার্ভাইভ করে, আর যেগুলো ফ্যান্সি গোল্ডফিশ সেগুলো 20 থেকে 23। এর যদি নিচে নামে তখন আপনারা অবশ্যই থার্মোস্ট্যাট অ্যাড করবেন। আর এর যদি বেশি হয়, ম্যাক্সিমাম 28 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ঠিক আছে, কিন্তু এর থেকে যদি বেশি হয় তাদের কি হয়, জলের উষ্ণতা বাড়লে জলের মধ্যে অক্সিজেন লেভেল কমে যায়, আর অক্সিজেন লেভেল কমে গেলেই মাছ মারা যাবে। তাই আপনাকে একটা এয়ার পাম্প কিনতে হবে, তার সঙ্গে একটা স্পঞ্জ ফিল্টার আর যে এয়ার স্টোন সেটা অ্যাড করে দেবেন। স্পঞ্জ ফিল্টার অ্যাড করলে দুটো কাজ হবে, একটা অক্সিজেন সাপ্লাই হবে আর একটা জলের মধ্যে ফিল্ট্রেশনের কাজ হবে। আর একটা বেনিফিট এক্সট্রা সেটা ওই যে স্পঞ্জের মধ্যে প্রচুর পোর্স থাকে, তার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে। আপনার ট্যাঙ্কের মধ্যে মনে রাখবেন, শুধু আপনার ফিল্টারে না, আপনার ট্যাঙ্কের মধ্যেও কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর জলের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা কুলিং ফ্যান অ্যাড করবেন। এই জলের ওপর থেকে যখনই হাওয়াটা পাস হবে তখনই জলটা ঠান্ডা হয়ে যাবে, কারণ 28 ডিগ্রি বেশি টেম্পারেচার হয়ে গেলে গোল্ডফিশের পক্ষে সেটা কষ্টকর। আর চেষ্টা করবেন ট্যাঙ্কটা বেয়ার বটম রাখার। বেয়ার বটম রাখলে আপনি যখনই উইকলি বা 15 দিন অন্তর যখনই আপনি ওয়াটার চেঞ্জ করবেন তখন সাইফন করে ডাইরেক্ট ময়লা যেটা আছে, ফিশ পুপ যেটা আছে সেটা বার করে দিতে পারবেন, তাতে অ্যামোনিয়া বা নাইট্রেট লেভেলটা বাড়বে না। আর যেটা বললাম, মাছের জন্য জলটাই খুব ইম্পর্টেন্ট, তাই উইকলি বা 15 ডেজ অন্তর 30% জল চেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট। এই যে জল চেঞ্জটা কী করবে, আপনার জলের পিএইচ, অ্যামোনিয়া, নাইট্রেট লেভেলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে।
আর জল যখনই চেঞ্জ করবেন কখনো ডাইরেক্ট কলের জল বা ট্যাপ ওয়াটার ইউজ করবেন না, জলটাকে আগে 2 দিন স্টোর করে তারপরে আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর গোল্ডফিশের আইডিয়াল পিএইচ লেভেল যেটা দরকার সেটা হচ্ছে 6.5 থেকে 7.5। আপনারা যে উইকলি বা 15 ডেজ অন্তর জল চেঞ্জ করবেন তাতে এটা মেনটেন হয়ে যায়। চেষ্টা করবেন একটা ড্রিপ টুড রাখার, যেটা জলের পিএইচ লেভেলকে মেনটেন রাখতে সাহায্য করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু প্ল্যান্টস অ্যাড করেছি, অ্যানোভিয়াস আছে, ক্রিপ্টোকোনা আছে, লিলি আছে, এই ধরনের প্ল্যান্টস আপনারা অ্যাড করতে পারেন। অন্য যে প্ল্যান্টসগুলো আছে যেগুলো স্টেম নরম সেগুলো অ্যাড করলে কী হয়, গোল্ডফিশ যেহেতু ওমনিভোরাস, এরা ভেজও খায় নন ভেজও খায়, ফলে এরা গাছের পাতা সমস্ত কিছু খেয়ে নেবে। সুতরাং এই প্ল্যান্টসগুলো আপনারা অ্যাড করতে পারেন। আর গোল্ডফিশ কতদিন বাঁচে, গোল্ডফিশ সঠিক যত্ন নিলে 10 থেকে 15 বছর, এমনকি 30 বছরও বাঁচে, এরকমও রেকর্ড আছে। আর কত বড় হতে পারে, ছোট ট্যাঙ্কে রাখলে ম্যাক্সিমাম 1 থেকে 2 ইঞ্চি, আর যদি আপনারা সঠিক জায়গা দেন, বড় জায়গা দেন, তাহলে 6 ইঞ্চি পর্যন্ত বাড়ে। এখনও পর্যন্ত যেটা রেকর্ড আছে 2003 সালে নেদারল্যান্ডে একটা গোল্ডফিশ 18 ইঞ্চিরও অনেক বেশি বেঁচেছিল। তাহলে বুঝতে পারছেন যে সঠিক যত্ন নেওয়াটা কতটা দরকার। আর একটা মাছ ভালো থাকবে তখনই তার জল, মানে তার অ্যাটমসফিয়ারটা যখন ভালো থাকবে। সুতরাং জলটা ভালো রাখার জন্য ভালো ফিল্ট্রেশন সিস্টেম দরকার, জলের টেম্পারেচারটা মেনটেন করা দরকার, জলের মধ্যে পিএইচ মেনটেন করা দরকার। জলের মধ্যে যত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে তত জলটা বেশি তত ভালো থাকবে। আর যে নিয়ম করে যে মেনটেনেন্সটা আছে 15 দিন অন্তর 30% জল, এটা আপনাকে চেঞ্জ করতেই হবে। এটা করলেই আপনার ট্যাঙ্ক, আপনার মাছ সমস্ত কিছু ভালো থাকবে আর আপনার হবিটাও এগিয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন, আমি চেষ্টা করব আমার যা নলেজ আছে সেই নলেজের থেকে আপনাদের উত্তর দিয়ে সাহায্য করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।